এবারে পুকুর অবধি যায়নি, নালাতে পড়েছে। এবং জীবনকৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো, কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবনকৃষ্ণ সাহা করতেন। এবং আমি অনেকবারই বলেছি, জীবনকৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবনকৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন, ঠিক আছে, মাথাকেও টানতে হবে। শুভেন্দুবাবু, যখনই এই ধরনের ঘটনা ঘটে, এদের অ্যারেস্ট করা হয়, এদেরকে বাড়িতে রেড হয়, তখনই শাসক দলের তরফ থেকে বলা হয় যে ইলেকশন আসছে, তাই ইডি সিবিআই সক্রিয়। এরা মনে হতো 21-এর পরে অ্যারেস্ট ছিল। এবং আপনারা সবাই জানেন যে ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে, কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পিএমএলএ অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়, সেক্ষেত্রে সিবিআইয়ের সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে, আইনে বলা আছে। অতএব এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না, এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল। এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গের চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে। হাইকোর্ট এই জন্য সিবিআইয়ের সিট বানিয়ে দিয়েছিল, এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআইয়ের হাতে ছিল না। সিবিআইকে 3টে নাম দিতে বলা হয়েছিল, তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয়েছে। তাই এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে। এর আগে প্রাচীরে ঝোলা, পুকুরে ফেলা, পাম্প বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা, আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে। শাসক দল যখন বলছে রাজনীতি করছে, শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবনকৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল। সে যদি বিপ্লবী হয়ে থাকে, রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে, তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে। কেন তিনি একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল নালাতে ফেললেন, অস্বীকার করছিলেন। এ তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী, সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন। নট অনলি ইডি বাট অলসো দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। মাথা কবে সে আমি জানবো না, আমাদের তো কোনো রোল নেই এখানে। ইডি, সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলতে পারে না। মানে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং যা দেখছেন, তাতে কি মনে হয় বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুক, এরা কেউ বাইরে থাকবে না, এরা সব ভিতরে থাকবে। এবং এরা যে জেলে 5 স্টারের সুবিধা ভোগ করছে, এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না, উডবান ওয়ার্ডে এরা স্যুপ খাচ্ছে, কফি খাচ্ছে, চিকেন খাচ্ছে, মটন খাচ্ছে। এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাটিত করতে হয়, চোরদের রানীকে হারাতে হবে, বিজেপিকে আনতে হবে। বেশি সময় তো নয়, কারণ আপনার সিবিআই ইডির লিমিটেশন আছে। তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন, পিসিতে রাখছেন নিজেদের কাছে, তারপরে তারা জেসিতে যাচ্ছে। জেসিতে তারা যেদিন যা দরকার, অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন পাঁঠার ঝোল, সবই খাচ্ছেন। মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে। অতএব পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে, এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পেশাদার আধিকারিকরা আছে, যাদেরকে কাজে লাগানো হয় না। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে, সেই সরকার এখানকার পুলিশ সিআইডিকে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে,
যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে, পার্মানেন্ট সলিউশন করে দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বন্ধ হবে। এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড, এবং আমরা কথা দিতে পারি যেভাবে ইডি রোজ ভ্যালির টাকা ফেরত দিচ্ছে, যেভাবে ইডি নীরব মোদী সহ টাকা উদ্ধার 87% টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে ফেরত দিয়েছে, আমরা কথা দিতে পারি এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে, অকশন করে, নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করানো হবে 10 এবং দেশের সাথে। নরেন্দ্র মোদী পুজোর আগে আবার রাজ্যে আসছেন, শিডিউল পেলেই বানাবেন। মোদিজি তো প্রায় আসেন, 21 সাল থেকে যদি এই পিরিয়ডটাই ধরা যায়, মোদিজি আসেননি এমন কোনো সাল নেই। অতএব তিনি আসেন এবং খালি হাতে আসেন না, হাত ভরে নিয়ে আসেন। আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদম মিলে তিনি উদ্বোধন এবং শিলান্যাস প্রায় 20,000 কোটি টাকার করেছেন। শুধু মেট্রোতে মানুষের যে শান্তি, আপনি প্রত্যেকটা মেট্রো যারা ব্যবহার করছে গত দুদিন জিজ্ঞেস করবেন, তারা সকলে মোদিজিকে ধন্যবাদ দিচ্ছে। এবং আমি তো অঙ্ক করে সভাতে বলেছি, 18,641 কোটি টাকা নরেন্দ্র মোদিজি 19 থেকে 25 পর্যন্ত না দিলে এই কাজগুলো হতো না। ব্রিটিশরাও হাওড়া কলকাতা জোড়ার চেষ্টা করেছে। 72 সালে সিদ্ধার্থ রায়েরও পরিকল্পনা ছিল, জ্যোতিবাবুও নারকেল ফাটিয়েছে, বুদ্ধবাবুও ফিতা কেটেছে, মমতা ব্যানার্জিও একাধিকবার চেষ্টা করেছে। কিন্তু স্যাংশন, এক্সিকিউশন, ইনোগ্রেশন, এই তিনটে যে মেন অপারেটিং কাজ, এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে, এটা অন্য কেউ করে। সংবিধান সংশোধন বিল পাস হবে এটা নিয়ে আত্মবিশ্বাসী যখন অমিত শাহ, তখন তৃণমূল বলছে যে এগুলো উনি জানেন যে এই বিল পাস হবে না, শুধু নাটক করছে, রাজনৈতিক গিমিক। তৃণমূল কয়েকদিন আগেই বলেছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করতে দেব না, রক্তের গঙ্গা বইবে। পাস হয়ে গেছে, রুল হয়ে গেছে, সুপ্রিম কোর্টে বিচারাধীন, কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আজকে আইনে পরিণত। সিএ যেদিন আসে লাগাতার বলেছে সহনাগরিক কিসের সিএ এর গুরুত্বটা সেদিনই বাংলার মানুষ দেখলো, যেদিন পাহেলগামে হিন্দু বলে বিটান অধিকারীকে মারল, তার স্ত্রী বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসেছিলেন, তাকে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় সহনাগরিকের মর্যাদা ভারত দিল, সেদিন সবাই দেখলো যে মমতা মিথ্যাবাদী। ভারত সরকার সত্য কথা বলেছিলেন। আজকে বিটান অধিকারী স্ত্রী সবচেয়ে বড় প্রমাণ। আজকে মমতা ব্যানার্জি সিএএ নিয়ে বলেন না, এবং তিনি 19 সাল থেকে কন্টিনিউ সব জায়গায় এনআরসি করে বেড়ান। থার্ড ট্রিপল তালাক যখন আসে, সিদ্দিকুল্লাহকে দিয়ে এই রামলীলা ময়দানে বিরাট মিটিং করিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের, দিয়ে বলেছে আমাদের আইন সারিয়া কানুনে কেউ হাত দিতে পারে না, আমরা ফাইনাল। তো সেই ট্রিপল তালাকও আইন হয়ে গেছে, কার্যকর হয়েছে। আইন না মেনে যারা তালাক 3 তালাক বলেছে, তারা অনেকে জেলেও চলে গেছে। এটাও হবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। একটা না দেখুন, তৃণমূল বলে কি আদৌ কোনো কিছু অস্তিত্ব আছে? তৃণমূল কিছু নেই, সব চোরেদের গঠবন্ধন, চোরেদের সংগঠন, এছাড়া কিছু নেই। চোরেদের একটা যৌথ প্রয়াস, তার নাম তৃণমূল। পুজোর অনুদান নিয়ে আজকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইলো কলকাতা হাইকোর্ট, তাহলে কি এবার পুজোর অনুদান বন্ধ হতে পারে? আমি কি করে বলবো, ওটা তো হাইকোর্ট বলবে। আমরা অনুদান নিইও না, আমরা অনুদান নিয়ে কিছু বলতেও পারবো না। আর আমরা বিশ্বাসও করি না কোনো সরকার কোনো দুর্গাপুজো, কোনো খেলা মেলা, ঈদে নামাজে কোনো সরকার তার পয়সা খরচা করতে পারে।
আমরা যেমন ওই ইমাম ভাতার বিরোধী, ঠিক সেরকমভাবে আমরা পুরোহিতকেও সরকারি পয়সা দেওয়ার বিরোধী। আমরা চাই ইমামের শিক্ষিত ছেলেটার চাকরি হোক, যার চাকরিটা সরকার খেয়েছে। আজকে যেমনটা বললাম যে জীবনকৃষ্ণ সাহাকে ইডি গ্রেফতার করেছে, এমনকি তিনি পালানোরও চেষ্টা করেছেন এবং তার ফোনটি নাকি ঝোপের মধ্যে ফেলে দিয়েছেন। তো এই প্রসঙ্গে আবার কি, এটাও পুকুরে ফেলতে গেছিল, হাতের জোর কমে গেছে, এতদিন জেল কেটেছে, তাই পুকুর অবধি পৌঁছয়নি, নালায় গিয়ে পড়েছে। এইটাই তো ব্যাপার। তৃণমূল যখন বাঙালি অস্মিতাকে বাঁচানোর দাবিতে জোরদার আন্দোলন শুরু করলো, জীবনকৃষ্ণকে সামনে রেখে জীবনকৃষ্ণকে আইকন করে তৃণমূল রাস্তায় নামুক। বাঙালি অস্মিতা, 26,000 চাকরি কে খেয়েছে? গুজরাটিরা। সারদার চুরি কে করেছে? মারাঠিরা। হ্যাঁ, পার্ক স্ট্রিটের ধর্ষণ কে করেছে? আমেরিকানরা। কামদুনির ঘটনা কে ঘটিয়েছে? অস্মিতা, বাঙালি অস্মিতা। শুনুন, এসব কোনো অস্মিতা না, শুধু হচ্ছে ভোট। যে এক মানে আমি ভাবি দুমুখো সাপ দেখেছি, দুমুখো মেয়রও তো দেখছি। দুমুখো সাপের কথা শুনেছি, আবার দুমুখো মেয়র দেখছি। বলছে আধা আবাম উর্দু মে বাত করেগা, তারপর বলছে বাংলা মাই কি জয়। এই যে কিসের এফেক্ট আমি বলতে পারবো না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটি ছাত্রকে নাকি বাংলা কথা বলার জন্য মারধর করা হয়েছে। এটা মিথ্যে কথা। যদি হয়ে থাকে সেটা অন্যায়, যদি হয়ে থাকে সেটা অন্যায়, বাকিগুলো সব মিথ্যে কথা। বাংলায় বাংলা কথা বললে মার খেতে হয়, যদি অবস্থা হয়ে থাকে বাংলার, তাহলে সবার আগে যার পদত্যাগ করা উচিত তিনি বাংলার মুখ্যমন্ত্রী। থুতু ফেলে ডুবে মরা উচিত, যে বাংলায় বাংলা কথা বললে তাকে বাংলায় মার খেতে হচ্ছে। গত শুক্রবার বাংলার মাটিতে দাঁড়িয়েই নরেন্দ্র মোদী বলেছেন বাঁচতে চাই তাই বিজেপি চাই। তো তৃণমূল না তৃণমূল যাবে বিজেপি আসবে বাংলায় বললেন নরেন্দ্র মোদী। তাহলে কি 26-এর বিধানসভা নির্বাচনে এটাই ক্যাচ লাইন হতে চলেছে? ক্যাচ লাইন কি শব্দের জাগলারি, এর মধ্যে যেতে হবে না। তৃণমূল যাবে বিজেপি আসবে, এটা হচ্ছে বাস্তবের কথা, এটাই মেনে চলবে। অমর্ত্য সেন বলেছেন এসআইআর প্রসঙ্গে, বলেন শুধু বলেই যান, জ্ঞানগর্ভ ভাষণ শুনেই গেলাম। বাংলার মেয়েটাকেও রাখলো না বউ করে, আর বাংলা নিয়ে উনি কথা বলেন। উনি বাঙালির কোনো কাজে লাগেননি, বাংলার কোনো কাজে লাগেননি। ওনাকে আমি নমস্কার জানাই, উনি আমাদের গৌরবান্বিত করেছেন, মুখ উজ্জ্বল করেছেন, ঠিক নোবেল প্রাইজ পেয়ে। কিন্তু বাঙালির ভারতবাসীর কোনো কাজে লাগেননি, এটা তো মানতে হবে। বাংলার জন্য একটা কবিতাও লেখেননি, যে কবিতা আমাদের নীতি শিক্ষা দেবে। তিনি আবার এও বলেছেন আজকাল শুনেছি বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তো ফরাসি ভাষায় কথা বললেও নাকি ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। সেটা হয়তো ওনার শ্বশুরবাড়ি হতে পারে কিনা আমি জানি না। এই কথাগুলো বলা ওনার মতন বিদগ্ধ মানুষের কাছে এটা প্রত্যাশিত নয়। এই ধরনের কথা বলা, বাংলায় বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই যে কথাগুলো উনি বলছেন, এই কথাগুলো বাঙালিকে অপমান করছেন। উনি জ্ঞানী, উনি আমাদের গর্বিত করেছেন, কিন্তু গর্বিত করেছেন বলে বাঙালিকে নিয়ে যা খুশি বলার অধিকারটা বাঙালি ওনার হাতে দিয়ে দেয়নি। বাঙালির ঠাকুর দাদা উনি নয়। এসআইআর প্রসঙ্গে তিনি আরও বলেছেন যে গরিবের অধিকার হাতে নিয়ে কোনো উনি পার্টির লাইনে কথা বলেন, হ্যাঁ। এসআইআরের জন্য এর আগে 13 বার এসআইআর হয়েছে। 13 বার এসআইআরে মনে পড়েনি গরিব, বড়লোক, বাংলাদেশি, অনুপ্রবেশকারী, তখন মনে পড়েনি। এখন বিপ্লব স্পন্দিত বুকে 93 বছরে এসে অনুপ্রবেশকারী বিতর্কে তৃণমূল বলছে সীমান্ত রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা অমিত শাহের মন্ত্রকের অধীনে। তো বাংলা সীমান্ত থেকে কেউ যদি ঢোকে তার দায় কেন্দ্রীয় সরকারের। হ্যাঁ ঠিক, তার দায় কেন্দ্রীয় সরকারের, আর ওরা তাদের দায়িত্ব নিয়ে আধার কার্ড আর ভোটার কার্ডটা করে দেবে। তাদের দায়িত্ব অবশ্যই কেন্দ্রীয় সরকারের, প্রাথমিক ব্যর্থতা অবশ্যই কেন্দ্রীয় সরকারের, আর তাদের ভারতবর্ষের নাগরিক করে দেওয়ার দায়িত্বটা রাজ্য সরকার নিয়ে বসে আছে, করেই ছাড়বে।
দেশের 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে দরিদ্রতম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মোট সম্পত্তির পরিমাণ 15 লক্ষ টাকার কিছু বেশি। আর অপরদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ধনীতম মুখ্যমন্ত্রী হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন, তার নাম চন্দ্রবাবু নাইডু। তার সম্পত্তির পরিমাণ 931 কোটি। বিজেপি ক্ষমতায় এলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় যে পরিটা আছে সেটাকে সরিয়ে ওখানে একটা মমতা ব্যানার্জির এই জন্য স্ট্যাচু করে দেওয়া হবে। শিয়ালদা থেকে এখন মেট্রোতে সহজেই হাওড়ায় যাওয়া যায় মেট্রোতে। তো সেই নিয়ে মোদি বিরোধীদের আজব দাবি, মেট্রো চাই না ভাত চাই। এরা কারা? মোদি বিরোধিতা করতে গিয়ে তারা কি উন্নয়ন চাই না ভাত চাই, ঠিক আছে, মোদিকে বলবো একটা ভাতের হোটেল খুলে দিতে। মেট্রো চাই না ভাত চাই, যাদের এই ধরনের কথা বলেন এই প্রশ্নের কি উত্তর হতে পারে? মেট্রো চাই না ভাত চাই, আরে মেট্রোটাই তো ভাত দেয় মানুষকে। আপনার টাইম ইজ মানি, আজকে আপনার সময় বাঁচছে। আপনি হাওড়া থেকে শিয়ালদায় পৌঁছচ্ছেন 10 থেকে 12 মিনিটে। আপনি সারা দিনে আরও কত এক্সট্রা কাজ করতে পারবেন আপনি সেটা ভাবুন। আপনি রোজ দেরি করে অফিস যান, আপনার অফিসে ঢুকতে লেট হয়, 3টে লেট হলে 2টো লেট হলে একটা সিএল কাটা যায় না? আজকে আর যাবে না। একটা সিএল কাটা গেলে মানে আপনার একদিনের মাইনে কাটা যায়, এটা ভাত নয়। আসলে ওরা বলতে চাইছে অটো টোটো এদের রোজগার কমে যাবে। আমি বলছি পালকি নিয়ে আসুন, কলকাতা শহরে পালকি চালান, একটা পালকি একটা লোককে টানতে 4টে লোকের কাজ হবে। ঘোড়ার গাড়ি নিয়ে আসুন, ঘোড়ারও পেটের ভাত হবে, ঘোড়ার ছোলা হবে, আর ঘোড়ার গাড়িওয়ালার পেটে ভাত হবে। এইসব যারা কথা বলে বাংলার মানুষ তাদের সুযোগে পেলে, সামনে পেলে জুতো ছাড়া কিছুই দিয়ে আদর করবে না, সম্ভাষণ জানাবে না, ব্যাস।